তো প্রথমে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনভার্সন নিয়ে। এর আগে আমি কয়েকটা ক্লাসে ছোটখাটো ভাবে ইনভার্সন নিয়ে আইডিয়া দিছি, কিন্তু ওইরকম ভাবে কোনো ক্লাস হয়নি ডেডিকেটেডলি ইনভার্সনের উপরে। সেই জন্য আমরা ভাবলাম যে আজকে ইনভার্সন নিয়ে আলোচনা করা যায়। তো প্রথমত আগে ইনভার্সনের হোল আইডিয়াটা আপনাকে বুঝতে হবে। হোয়াট ইজ ইনভার্সন? ইনভার্সন ইনভার্ট শব্দ থেকে আসছে। যারা সায়েন্সে পড়ছেন ভালো মতো জানেন ইনভার্ট, ইনভার্টার। তো ইনভার্ট শব্দের অর্থ কি? ইনভার্সন শব্দের অর্থ কি? হোয়াট ডাজ ইট মিন? বিপরীত। তোর বিপরীত, মানে আপসাইড ডাউন। ঠিক আছে, আপসাইড ডাউন মানে কি? হ্যাঁ, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এরকম। তো ইনভার্সন ইংরেজি গ্রামারে আমরা কি অর্থে ব্যবহার করছি সেটা যদি আপনাদের বুঝতে হয়, তাহলে আমাদের একটু চলে আসতে হবে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারে। আমরা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিই, প্রথমত বলেন তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট আগে হয়, তারপরে ভার্ব হয়, তাই না? যেমন একটা, আমরা যদি সেন্টেন্স লিখি যে হি প্লেজ, এখন কি ব্যাডমিন্টন, ঠিক আছে, হি প্লেজ ব্যাডমিন্টন। সো দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। কিন্তু ইনভার্সনে যে জিনিসটা হয়, সাবজেক্টটা ভার্বের পরে চলে যায়। হ্যাঁ, সেটা তো এমনিতে নর্মালি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, আমরা দেখেছি। তো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা আমরা বলছি না। হ্যাঁ, এটা আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা এমনি জেনারেল যে সেন্টেন্স স্ট্রাকচার সেখানেই ঘটবে ব্যাপারটা। সেটা কি? সাবজেক্টটা যেটা ভার্বের আগে থাকার কথা সেটা ভার্বের পরে চলে যাবে, এবং এটাই হচ্ছে ইনভার্সন। এখন আমাদের জানতে হবে যে ইনভার্সন তাহলে কখন কখন হয়। তো বেশ কয়েকটা এরকম নিয়ম আছে, আমরা ধাপে ধাপে এগুলা দেখব। প্রথম সিচুয়েশনটা দেখেন, অনলি। এইটা আপনাকে মনে রাখতে হবে। অনলি দিয়ে কিন্তু অনেকগুলা নিয়ম, মানে ইনভার্সনের নিয়ম আছে। যেমন অনলি ইন, অনলি অ্যাট, অনলি অনস, অনলি ওয়ান, অনলি বাই, অনলি রিসেন্টলি। এই টাইপের যে শব্দগুলো আছে, যদি সেন্টেন্সের শুরুতে এইগুলা থাকে, তাহলে সেই সেন্টেন্সটিতে আপনাকে ধরতে হবে ইনভার্সন হবে। তার মানে ইনভার্সন মানে আপনি মাথায় রাখবেন আমার সেন্টেন্সের যেটা সাবজেক্ট সেটাকে আমি ভার্বের পরে বসাবো। তাহলে এখন দেখেন, প্রথম যেই 1 নাম্বার ইনস্ট্যান্সটা দেয়া আছে, অনলি ইন অ্যান ইমার্জেন্সি। তাহলে এইখানে আপনি বুঝতে পারছেন অনলি ইন দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই যে এখানকার যে কোনো একটা এখানে আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমাকে আগে সাবজেক্টটা কি ব্যবহার করা যাবে? কিন্তু এখানে দেখেন, লক্ষ্য করেন, অনলি ইন অ্যান ইমার্জেন্সি ইউ শুড, তাহলে ইউটা তো আমাদের সাবজেক্ট, এটা তো আগে হওয়ার কথা না। সেই জন্য দিস ইজ ইনকারেক্ট। তাহলে কারেক্ট ওয়ানটা কি? অনলি ইন অ্যান ইমার্জেন্সি শুড ইউ ইউজ দিস এক্সিট। তাহলে এখানে কি করলাম আমরা? অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, তারপরে আমরা সাবজেক্ট দিলাম, তারপরে মেইন ভার্ব দিলাম। ঠিক আছে? তাহলে এখন আমরা কাজটা কি হবে? কাজটা হচ্ছে আগে মাথায় রাখবেন অনলি দিয়ে এই যে যতগুলো আমরা এখানে ফ্রেজ দেখাচ্ছি, অনলি ইন, অনলি অ্যাট, অনলি ওয়ান্স, অনলি অন, অনলি বাই, অনলি রিসেন্টলি। এছাড়াও অনলি দিয়ে আরো কয়েকটা নিয়ম আছে, তবে এই নিয়মটা প্রথম যে সিচুয়েশনটা সেটা হচ্ছে সিম্পল একটা সেন্টেন্সের ক্ষেত্রে। এখানে দেখেন অন্য কোনো ক্লজ ক্লজ কিন্তু নাই। ঠিক আছে, এখানে জাস্ট একটাই ক্লজ, সেখানে প্রথমে আমরা অনলি ইন, অনলি অ্যাট এগুলো দিয়ে শুরু করছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনভার্সন করব। সিচুয়েশন টু তে দেখেন, অনলি ইফ, অনলি হোয়েন, অনলি বিকজ, অনলি আফটার, অনলি আনটিল। এগুলা কিন্তু আগের এই অনলি থেকে আলাদা। হ্যাঁ, আগের এই অনলি গুলাতে কি ছিল? অনলির সাথে প্রিপোজিশন ছিল আর অ্যাডভার্ব ছিল। ইন, অ্যাট, অন, বাই, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর ওয়ান্স আর রিসেন্টলি, এই দুটো হচ্ছে অ্যাডভার্ব। এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে এখানে অনলির সাথে কি আছে? নর্মালি আমরা যদি দেখি তাহলে এগুলো হচ্ছে এক একটা কনজাংশন। অনলি ইফ, অনলি হোয়েন, অনলি বিকজ, অনলি আফটার, অনলি আনটিল। যদি আফটারটা আমরা প্রিপোজিশনের মধ্যেও ধরতে পারি। তো এইগুলা যদি থাকে, সেই ক্ষেত্রে প্রথম যে ক্লজটা আছে সেটা নর্মাল থাকবে, মানে সাবজেক্ট আগে পরে ভার্ব থাকবে। কিন্তু পরের ক্লজটা কেমন ইনভার্সন করতে হবে, আমরা একটু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন, অনলি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম। একটু লক্ষ্য করেন, প্রথমেই কিন্তু অনলি ইফ দেয়া আছে। তো আগের ওই নিয়ম যদি আমরা এখানে খাটাইতাম, তাহলে আগে এইখানেই কি হতো দেখেন, এই যে ইউ হ্যাভ আছে এখানে হ্যাভ ইউ হয়ে যেত। কিন্তু আমরা তো প্রথম ক্লজে ঠিক রাখবো, আমরা চেঞ্জ করব কোথায়? পরের ক্লজে। পরের ক্লজ কোনটা? এই যে ইউ শুড কল মিস্টার ফ্রাঙ্কলিন অ্যাট হোম। তাহলে এইখানে দেখেন ইউ শুড আছে, এটা হবে কি? শুড ইউ। তাহলে অনলি ইফ ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম শুড ইউ কল মিস্টার ফ্রাঙ্কলিন অ্যাট হোম। সো
দিস ইজ দ্য রুল। আপনাকে এটা মনে রাখতে হবে। তাহলে প্রথম সিচুয়েশনে এটা আমি বলবো যে ইজিলি মনে রাখার ট্রিক হচ্ছে আপনারা জাস্ট মনে রাখবেন যে প্রিপজিশন এবং অ্যাডভার্ব এটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টা হচ্ছে অনলির সাথে যখন নর্মালি কনজাংশন থাকবে, তো সেই ক্ষেত্রে প্রথম যেই ক্লজটা সেটাকে একদম আপনারা নর্মাল রাখবেন, আর সেকেন্ড ক্লজটা আপনি ইনভার্সন করবেন। আর ইনভার্সন মানেই বারবার আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্টের আগে ভার্ব। বিশেষ করে ভার্ব বলতে নর্মালি হচ্ছে অক্সিলারি ভার্ব আসে, ঠিক আছে। তারপরে আমরা যে সিচুয়েশন থ্রিতে দেখি, তাহলে এবার একটু দেখেন, অনলি আমরা বাদ গেলাম। এখন আপনাকে নেগেটিভ অ্যাডভার্ব দেখতে হবে। নেগেটিভ মানে আপনারা জানেন কি কি? নো, নট, অ্যান্ড নেভার। তো নেগেটিভ অ্যাডভার্ব যদি সেন্টেন্সের শুরুতে বসে, নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো তাহলে? নট অনস, নট অনলি, নো সুনার, নট আনটিল, ইন নো টাইম, বাই নো মিনস, প্রত্যেকটাতে একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে নো বা নট। আর অন্যদিকে এই যে শব্দগুলো আছে, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এর মধ্যে নো, নট, নেভার না থাকলেও আপনারা জানেন কিন্তু যে এইগুলা কিন্তু নেগেটিভ কনোটেশন, মানে নেগেটিভ অর্থ বোঝায়। তো এইগুলাও কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। আবার নোহোয়ার আর নেভার, এটাও তো হচ্ছে এর মধ্যে দেখেন, নেভার তো নিজেই নেগেটিভ, আর নো হোয়ার এটা অনেকে নাও হেয়ার পরে। সো নাও না, এটা হলো নো। সুতরাং এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব। এইগুলা দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করা লাগবে? ইনভার্সন করা লাগবে। তো ইনভার্সনের ক্ষেত্রে আমরা কি করব? আগে অক্সিলারি ভার্বটা দিব, পরে সাবজেক্ট দিব। এখন এমন যদি হয় যে কোনো একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের তখন কি করা লাগবে? এটা কিন্তু আপনারা জানেন, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করি বলেন তো? কি ধার করি? মেইন ভার্ব ডু ডাজ ডিড। হ্যাঁ, ডু, ডিড, ডাজ। এটা আমরা ওই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমরা তখন নিয়ে নিব। তাহলে একটু লক্ষ্য করি এখানে আমরা, রেয়ারলি শি হ্যাড প্রেজেন্টেড। তাহলে এখানে আমরা দেখেন রেয়ারলি, হুইচ ইজ আ নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমাদের এখন ইনভার্সনের নিয়ম এখানে প্রয়োগ করতে হবে। ইনভার্সনের নিয়মে শি আগে হওয়ার কথা না। তাহলে এখানে আমরা দেখি, এখানে কি আমাদের অক্সিলারি ভার্ব আছে এই সেন্টেন্সে, হ্যাড প্রেজেন্টেড? হ্যাড। হ্যাঁ, অবশ্যই। তাহলে প্রেজেন্ট হচ্ছে এখানকার মেইন ভার্ব, আর হ্যাড হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাডটাকে আমরা আগে দিব। তাহলে রেয়ারলি হ্যাড, তারপরে আমাদের সাবজেক্ট দিব, তারপরে আমাদের মেইন ভার্বটা বসে যাবে। তাহলে রেয়ারলি হ্যাড শি প্রেজেন্টেড হার ইনার ভিউজ। তাহলে এইটা হয়ে গেল। এখন আমি আপনাদের একটা সেন্টেন্স এখানে লিখে দিচ্ছি, আপনারা বলেন এটাকে আমরা কি করব। আর বললাম, সো দিস ইজ আওয়ার সেন্টেন্স, নেভার হি ওয়ার্কস অন টাইম। এটা কি ঠিক আছে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি? না। তাহলে এখানে কিসের নিয়ম প্রয়োগ হবে? ইনভার্সন। 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 তাহলে এখন আমরা কি করব বলেন? নেভার ডাজ হি ওয়ার্ক অন টাইম। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডাজ কেন নিয়ে আসছি? কারণ থার্ড এখানে অক্সিলারি পারসন ভার্ব সিঙ্গুলার। নাই তো। এক্স্যাক্টলি। সো দিস সেন্টেন্স, এই যে উপরের যেটা নেভার হি ওয়ার্কস অন টাইম, দিস সেন্টেন্স ল্যাক্স অ্যান অক্সিলারি ভার্ব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমরা এখানে ডু ভার্বকে নিয়ে আসবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাবজেক্টটা আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যই তো এই মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত যুক্ত করছিলাম আমরা। তাহলে এইখানে আমরা ডু এর জায়গায় ডাজ ব্যবহার করলাম, তারপরে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে আমরা মেইন ভার্ব। এখন মেইন ভার্বে কি আমাদের আবার এস যুক্ত করা লাগবে? হ্যাঁ। কারণ অলরেডি আমরা ডু এর সাথে এস যুক্ত করে দিচ্ছি। সুতরাং এটা আপনারা বুঝতে পারছেন ঠিক মতো, মানে এই যে অক্সিলারি ভার্বের যে ব্যাপার স্যাপারটা বা ডু কে নিয়ে আসার ব্যাপারটা। জি স্যার, বুঝতে পারছি। ওকে। সো ফার তাহলে আমরা দেখলাম এখানে প্রথম দুইটা সিচুয়েশন ছিল অনলিকে নিয়ে। প্রথমটাতে ছিল অনলির সাথে প্রিপজিশন এবং অ্যাডভার্ব, সেই ক্ষেত্রে আমরা একটাই ক্লজ পাচ্ছিলাম, সেখানে আমরা নর্মালি ইনভার্সন করে ফেলছিলাম। দ্বিতীয়তে আমরা অনলি প্লাস বিশেষ করে কনজাংশন গুলো ব্যবহার করছি, সেখানে প্রথম ক্লজটা আমরা ঠিক রাখছিলাম, সেকেন্ড ক্লজে আমরা ইনভার্সন প্রয়োগ করছিলাম। আর থার্ড সিচুয়েশনে আমরা নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্ব গুলো আপনারা একটু এক ঝলক দেখে নেবেন, ঠিক আছে? এমনিতেই পারার কথা এটা, যে এটা তো অ্যাডভার্ব। যেমন নেভার, নেভারটা কি অ্যাডভার্ব? কোন অ্যাডভার্ব এটা? এন্ড ভার্ব অফ টাইম। হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, নাও
আমরা সিচুয়েশন 4-এ আসি। এবার দেখেন, অ্যাডভার্ব অফ প্লেস যদি সেন্টেন্সে শুরুতে থাকে, এটা নেগেটিভ টেগেটিভ কোনো কিছু বলছি না, অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। ঠিক আছে, নর্মালি সেন্টেন্স তো শুরু হয় সাবজেক্ট দিয়ে, কিন্তু আমরা যদি অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে শুরু করি, তখন ওই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব, ইভেন অক্সিলারি ভার্ব যদি নাও থাকে, তাহলে আমরা মেইন ভার্বটাকেই সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসবো। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে আপনাকে ওই ডু ডিড ডাজ এগুলো ধার করতে হবে না, এগুলো নিয়ে আসতে হবে না নতুন করে। তাহলে আমরা একটু উদাহরণে আসি। ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, সো দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বিকজ এটা আমি ভার্বকে যদি প্রশ্ন করি যে কোথায়, তখন উত্তর আসবে যে জাদুঘরের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম। তাহলে অ্যাডভার্ব প্লেসটা শুরুতে আছে। শুরুতে থাকলে এখন আমাদের কি করতে হবে, সাবজেক্টটা ভার্বের পরে নিয়ে যেতে হবে। তাহলে এখন দেখেন, স্ট্যাচু, এটা আমাদের সাবজেক্ট, ইজ এটা আমাদের ভার্ব। তাহলে এ স্ট্যাচু ইজ, এটা কিন্তু হবে না। তাহলে ইনভার্সনের নিয়ম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম ইজ আ স্ট্যাচু। এটা আপনারা সব থেকে ভালো বুঝবেন। দেয়ার, হিয়ার, এইগুলা যদি আমরা ব্যবহার করি, প্রথমে আমরা বলি না হিয়ার ইজ মাই মাদার, এটা কিন্তু শুনতে ভালো লাগছে। দেখেন ইনভার্সন তো নর্মালি শুনলে খুবই অকওয়ার্ড লাগে, যে মনে হয় যে না, সামথিং ইজ অফ, এই সেন্টেন্সটা এমন কেন। কিন্তু এই হিয়ার দেয়ার দিয়ে শুরু করলে আবার আমাদের মনে হয় যে না, হিয়ার মাই মাদার ইজ, এর থেকে হিয়ার ইজ মাই মাদার এটা শুনতে বেশি মানে সুটেবল। কারণ নর্মাল ডে টু ডে লাইফ ইংলিশে আমরা এইগুলা বেশিরভাগ ব্যবহার করি। আপনার যেমন বলি, নো সুনার হ্যাড, আমরা অনেক ছোটবেলা থেকে শিখছি না নো সুনার হ্যাড। এখন আমাকে কেউ একজন বলেন তো, নো সুনার হ্যাডে পরে আমরা কি ব্যবহার করি, সাবজেক্ট নিয়ে আসি না? হ্যাঁ, জি নো স্যার। সুনার হ্যাড হি রিচড হোম দেন, তারপরে আমরা আরেকটা সাবজেক্ট ভার্ব ব্যবহার করি। এখন আমাকে বলেন, এই যে রিচড, এটা V1, V2 না V3? V3। মিথ। ওকে, V3। এখন আমার কথা হচ্ছে, এই V3টা আমরা কেন দিই? নো সুনারের পর যে হেড আছে এটার জন্য। এই হ্যাডটার জন্য, because আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে অলওয়েজ পাস্ট পার্টিসিপল হয়। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করছেন, এই হ্যাডের পরে আমরা সাবজেক্ট কোথা থেকে পেলাম? কারণ নর্মাল সেন্সে তো আগে সাবজেক্ট হওয়া দরকার, তারপরে অক্সিলারি ভার্ব হওয়া দরকার, তারপরে হচ্ছে আমাদের এই V3 হওয়া দরকার। মানে হি হ্যাড রিচড এরকম হওয়ার কথা ছিল না জিনিসটা? কিন্তু এইটা কিসের নিয়ম তাহলে? ও, আপনার বলেন, এটা কিসের নিয়ম যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব যাওয়াটা? ইনভার্সন। তাহলে এই ইনভার্সনের নিয়মটা ছোটবেলা থেকে কিন্তু আমাদের পড়ানো হয়েছে, কিন্তু কখনো কেউ শিখাইছে আপনাকে যে এটা ইনভার্সন, এই জন্য এটা আমরা হচ্ছে এখানে ব্যবহার করছি? আসলে দেখেন, কোনদিন ইনভার্সন কিন্তু এই ছোটবেলা স্যার, থেকে ছিল আমাদের বইয়ের মধ্যে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ইনভার্সন। তাহলে আমরা এখানে 4 নম্বর সিচুয়েশন যেটা দেখলাম, সেটা হচ্ছে যদি অ্যাডভার্ব অফ প্লেস সেন্টেন্সের শুরুতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা ভার্বে পড়ে যাবে। এই তো হয়ে গেল। আচ্ছা, আম, তারপরে আমরা যদি এখানে একটু দেখি সিচুয়েশন 5, এখানে যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ, বা সো প্লাস পার্টিসিপল। পার্টিসিপলের গঠন কি মনে আছে আপনাদের? পার্টিসিপল কিসের কাজ করে? এটা তো একটা নন ফিনাইট ভার্ব, কিন্তু কাজ করে কিসের মতো? ও তো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন ধরেন প্লেইং, এইটাও তো একটা পার্টিসিপল। এটাও কিন্তু অ্যাডভার্বের মতো, সরি অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে ক্ষেত্র বিশেষে। আবার জিরান্ড হইলে আবার নাউনের মতো কাজ করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা বলছি যদি সো প্লাস অ্যাডজেক্টিভ বা সো প্লাস পার্টিসিপল সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে ওইখানেও ইনভার্সন হবে। তাহলে এই যে দেখেন, সো রেয়ার, সো রেয়ার, এখানে আমরা সো প্লাস রেয়ারটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এর আগে আমরা রেয়ারলির নিয়মটা পড়লাম, ওইটা কিন্তু আলাদা জিনিস, ওটা হচ্ছে নিজে একটা নেগেটিভ অ্যাডভার্ব। আর রেয়ার, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনো নেগেটিভ অ্যাডভার্ব বা ওই নিয়মের মধ্যে পড়ছে না। তার মানে এখানে আমরা বলছি যে সো প্লাস অ্যাডজেক্টিভ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, সেই ক্ষেত্রে আবার আমাদের ইনভার্সন করতে হবে। তাহলে সো রেয়ার দিস কয়েন ইজ দ্যাট ইট বিলংস ইন আ মিউজিয়াম, বলছে এই মুদ্রাটা বা এই কয়েনটা এতই রেয়ার, এতই দুষ্প্রাপ্য যে এটা একটা মিউজিয়ামে বিলং করে। তাহলে আপনাকে এখন দেখতে হবে সো প্লাস অ্যাডজেক্টিভ আছে, এখন আপনার ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এই যে দিস কয়েন ইজ, ভার্ব কোনটা এটা? এখানে হচ্ছে ইজ, তাহলে ইজটা আপনি আগে নিয়ে আসবেন। সো রেয়ার ইজ দিস কয়েন দ্যাট ইট বিলংস টু আ মিউজিয়াম, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে,
তাহলে তারপরটা দেখেন, সো কনফিউজিং, এটা কিসের নিয়ম? সো প্লাস পার্টিসিপল। তাহলে কনফিউজ, এটা হলো একটা ভার্বে বেস ফর্ম, আর ওর সাথে আমরা আইনজি যুক্ত করে এটাকে আমরা কিন্তু পার্টিসিপেলের মতো ব্যবহার করছি। সো কনফিউজিং দ্য ম্যাপ ওয়াজ, জিনিসটা কি সঠিক হলো? দ্য ম্যাপটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে আমাদের এখন কি করা লাগবে? সো কনফিউজিং ওয়াজ দ্য ম্যাপ। আপনার কি সোফার ইনভার্সন বুঝতে পারছেন? আমরা যেই পার্টিকুলারলি পাঁচটা সিচুয়েশন দেখাইছি, এগুলা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এই পাঁচটা। এইটা একটু দেখেন, মাই ফ্যামিলি মেম্বার্স ডু নট লাইক কফি অ্যান্ড, Neither do I. নাকি ডোন্ট আই, কোনটা? না, Do ডোন্টটাই I? হবে। কেন? ডোন্ট কেন হবে না? নিদার তো নিজেই নেগেটিভ। আসলে বলছে, তাহলে এখানে হবে হচ্ছে নিদার ডু আই। কেন? বিকজ নিদার হচ্ছে একটা, কি বলেন মাইশা? নেগেটিভ, নিজেই। হ্যাঁ, নিজে নেগেটিভ। ওকে, ঠিক আছে। এবার আসেন হার্ডলি, হুইচ ইজ নেগেটিভ অ্যাডভার্ব। এখন আমাদের ইনভার্সনের নিয়ম অনুযায়ী প্রথমে কি হওয়ার কথা? অক্সিলারি ভার্ব হওয়ার কথা। এখন এখানে বলেন যে অক্সিলারি ভার্ব কোনটা হবে? হ্যাড। হ্যাড। আপনার তো এই এই ইয়ের সাথে পরিচিত না, এই ফ্রেজটার সাথে? নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। তবে নো সুনার হ্যাড আর হার্ডলি হ্যাড এর সাথে বেসিক ডিফারেন্সটা কোথায় বলেন তো? হোয়েন আর দেনে। হ্যাঁ, এইখানে নো সুনার হ্যাড এর ক্ষেত্রে এইখানে কি ব্যবহার করি আমরা? দেন। দেন ব্যবহার করি। এক্স্যাক্টলি। তাহলে এখানে হবে হার্ডলি হ্যাড আই শাট দ্য ডোর। ঠিক আছে। এমনিতে হওয়ার কথা ছিল কি? আই হ্যাড শাট দ্য ডোর হার্ডলি, মানে নর্মাল সেন্সে এরকম হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা নেগেটিভ অ্যাডভার্বটা প্রথমে বসাচ্ছি, সেই জন্য আমাদের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের শুরুতে নিয়ে চলে আসছি। তাহলে এখানে উত্তর কোনটা হবে মাইশা? দুই নাম্বার।